হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 61 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আমরা বিগত 60টি ক্লাস ধরে প্রতিদিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। যেই ক্লাসে থাকছে বিগত দিনগুলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আমাদের এই ক্লাসটি প্রতিদিন 10 থেকে 12 মিনিটের মধ্যে কভার করানো হয়ে থাকে। যদি আগত পরীক্ষাগুলিতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভয় থেকে থাকে, তাহলে আমাদের এই ক্লাসটি দেখতে থাকো। এই ক্লাস থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কমন পেয়ে যাবে। আজকের ক্লাসে রয়েছে কতগুলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো আর কথা না বলে চলো দেখে নিই আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমরা সবাই ক্লাস শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আজকের ক্লাসটি কেমন লাগলো সবার, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখে নাও প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নটি হলো, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? অপশন এ দেবেন্দ্র ফডনবিস, অপশন বি একনাথ শিন্ডে, অপশন সি অজিত পাওয়ার, অপশন ডি হলো উদ্ধব ঠাকরে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বিজেপির দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। এবারে অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য আমরা দেখে নেব। মহারাষ্ট্রের 18তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির দেবেন্দ্র ফডনবিস। দেবেন্দ্র ফডনবিস তৃতীয়বারের মতো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছেন, অর্থাৎ এই নিয়ে তিনি 3বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন। 2019 সালে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবেন্দ্র ফডনবিস। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপির জোটবন্ধন 288টি বিধানসভা আসনের মধ্যে 228টি আসন জিতেছে, অর্থাৎ মহারাষ্ট্রের বিধানসভা আসন সংখ্যা কয়টি? 288টি। মহাজোটে বিজেপি 132টি আসন এবং শিবসেনা অর্থাৎ শিন্দে পার্টি 55টি আসন এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীনে এনসিপি 41টি আসন পেয়েছে। এবার আমরা দেখে নেব অ্যাবাউট অফ দ্য টপিকে মহারাষ্ট্র সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে। মহারাষ্ট্র স্থাপনা হয়েছিল, অর্থাৎ মহারাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1 মে 1960 সালে। মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই। মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল রয়েছে সিপি রাধাকৃষ্ণান, ঠিক আছে। এবং মহারাষ্ট্রের বিধান পরিষদের আসন সংখ্যা হলো 78টি। বিধানসভা এটারই ইলেকশন হয়েছে, বিধানসভা আসন সংখ্যা হলো 288টি। এবং মহারাষ্ট্রের রাজ্যসভা আসন সংখ্যা হলো 19টি। লোকসভা আসন সংখ্যা হলো মহারাষ্ট্র থেকে 48টি। অর্থাৎ আমরা মহারাষ্ট্র সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে দেখে নিলাম। এবার আমরা দেখে নেব আজকে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় নৌবাহিনী দিবস 2024 কবে পালিত হয়েছে? অপশান এ 1 ডিসেম্বর, অপশান বি 2রা ডিসেম্বর, অপশান সি 3 ডিসেম্বর, অপশান ডি হলো 4 ডিসেম্বর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস পালিত হয়েছে। এবার দেখে নাও কেন এই নৌবাহিনী দিবস 4 ডিসেম্বরই পালিত হয়ে থাকে, এবার সেটা দেখে নাও। 1971 সালে 4 ডিসেম্বর নৌবাহিনী অপারেশন ট্রাইডেন্টের মাধ্যমে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছিল ভারতীয় নেভি। এই যুদ্ধে 7 দিন ধরে চলেছিল, যাতে ভারতীয় নৌবাহিনী বিজয় লাভ করেছিল। এরপর থেকে এই 4 ডিসেম্বরটি ভারতীয় নৌবাহিনী দিবস হিসেবে পালিত হয়ে থাকে। তাহলে তোমরা সবাই জেনে গেলে কেন এই 4 ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস পালিত হয়। এবার আমরা দেখে নেব আজকে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হলো, বিশ্ব সামুদ্রিক সম্মেলন 2024 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ লন্ডন, অপশন বি প্যারিস, অপশন সি চেন্নাই, অপশন ডি হলো নয়াদিল্লি। সঠিক উত্তরটি হবে অপশন সি চেন্নাই। চেন্নাইতে বিশ্ব সামুদ্রিক সম্মেলন অর্থাৎ ওয়ার্ল্ড মেরিটাইম কনফারেন্স 2024 অনুষ্ঠিত হচ্ছে চেন্নাইতে। চেন্নাইয়ের 15 বছরের ব্যবধানে 4 থেকে 6 ডিসেম্বরের মধ্যে বিশ্ব মেরিটাইম সম্মেলন 2024 হোস্ট করবে। আয়োজক করে কে? এটি আয়োজক করে বিশ্ব সামুদ্রিক প্রযুক্তি কংগ্রেস অর্থাৎ WMTC, ঠিক আছে। প্রতি 3 বছরে একবার অনুষ্ঠিত হয় এই সম্মেলনটি। 17টি দেশ এবং 21টি সদস্য সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ নেবেন। 2024 সালের থিম কি? 2024 সালের থিম হলো মেরিটাইম ইনোভেশন, সাস্টেনেবিলিটি, AI ইন্টিগ্রেশন অ্যান্ড গ্লোবাল ট্রেড কানেক্টিভিটি হলো এর থিম। এবার আমরা দেখে নেব অ্যাবাউট অফ দ্য টপিকে প্রধান জাতীয় সম্মেলনগুলি। প্রথমেই দেখব যেটি সম্প্রতি হয়েছে কোয়াড সামিট 2024, এটি কোথায় হয়েছে? আমেরিকায়। SCO মিটিং হয়েছে পাকিস্তানে। 7তম ইন্ডিয়ান ওশেন কনফারেন্স 2024 কোথায় হয়েছে? অস্ট্রেলিয়াতে হয়েছে। পরবর্তীটি দেখো, 11তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট কোথায় হয়েছে? UAE-তে হয়েছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 কোথায় হয়েছে? স্পেনে হয়েছে। 50তম G7 সামিট 2024 হয়েছে ইটালিতে। এশিয়া ক্লিন এনার্জি সামিট 2024 কোথায় হয়েছে? সিঙ্গাপুরে। ব্রিক্স সামিট 2024 হয়েছে রাশিয়ার কাজান শহরে। জৈবিক বৈচিত্র্যের ওপর জাতিসংঘের সম্মেলন অর্থাৎ COP16 2024 হয়েছে কলম্বিয়াতে। গ্রিন হাইড্রোজেন 2024 আন্তর্জাতিক সম্মেলনটি কোথায় হয়েছে? নতুন দিল্লিতে হয়েছে এই সম্মেলনটি, ঠিক আছে। আমরা এই সম্পর্কিত আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। আমরা বারবার এগুলি কেন রিভাইজ করছি? কারণ একটা ক্লাসেই অর্থাৎ এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে যাতে তোমাদের এগুলো রিভাইজ হয়ে যায়, মনে থাকে এর জন্য। এরপরে দেখো, প্রথম সম্মিলিত কমান্ডার সম্মেলন 2024 হয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে। ভারত ও জাপানের মধ্যে 2+2 আলোচনা হয়েছে নয়াদিল্লিতে। তৃতীয় ভয়েস অর্থাৎ থার্ড ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিট হয়েছে ভারতে।
বিমস্টেক বিজনেস সামিট হয়েছে ভারতে। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি 2024-এর 16তম সভা হয়েছে নয়াদিল্লিতে। গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। ভারত ক্যারিকাম শীর্ষ সম্মেলন 2024 কোথায় হয়েছে? বারবাডোসে অনুষ্ঠিত হয়েছে। লাস্ট দেখো 2024 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে 19তম G20 শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। এবার আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি হলো এশিয়ান ই স্পোর্টস গেমে পদক জিতে কে প্রথম ভারতীয় হয়েছে? যেহেতু এখানে কে প্রথম ভারতীয় তার জন্য প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ পিভি সিন্ধু, অপশন বি ঋতিকা হুডা, অপশন সি মিতালি রাজ, অপশন ডি হলো পবন কাম্পেলি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। পবন কাম্পেলি এশিয়ান ই স্পোর্টস গেমে পদক জিতে প্রথম ভারতীয় হয়েছে। আচ্ছা, ই স্পোর্টস মানে বুঝতেই পারছো তোমরা, যেটা কি ইন্টারনেটের মাধ্যমে যেই গেমগুলি খেলা হয়। এবার এই সম্পর্কিত কিছু অ্যাডিশনাল ইনফরমেশনের তথ্য দেখে নাও। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ই স্পোর্টস গেমসে ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন কে? পবন কাম্পেলি। পবন কাম্পেলি মিস্টার টমবয় নামেও পরিচিত। তাহলে এটিও প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তিনি ই ফুটবল প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন। অর্থাৎ তিনি কোন প্রতিযোগিতায়? ই ফুটবল, ঠিক আছে, অর্থাৎ মোবাইলে খেলেছিল যে ফুটবল গেমটি। এই প্রতিযোগিতায় তিনি ব্রোঞ্জ পদকটি জিতেছেন। ই স্পোর্টস প্রতিযোগিতায় খেলোয়াড়রা মোবাইল ফোন, গেমিং কনসোল ইত্যাদির মাধ্যমে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ইন্টারনেটে গেম খেলে থাকে এই ই স্পোর্টস গেমসে। এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 2025 সালে সৌদি আরবে প্রথম অলিম্পিক ই স্পোর্টস গেমসের আয়োজন করবে। অর্থাৎ পরের বছরই 2025 সালে সৌদি আরবে অলিম্পিক ই স্পোর্টস গেমসের আয়োজন করা হবে। থাইল্যান্ড এশিয়ান ই স্পোর্টস গেম প্রতিযোগিতা 2024-এ 2টি স্বর্ণপদক নিয়ে প্রথম স্থান অর্জন করেছে। গেমসটি এশিয়ান ইলেকট্রনিক্স স্পোর্টস ফেডারেশন দ্বারা সংগঠিত হয়, যার সদর দপ্তর রয়েছে কোথায়? হংকংয়ে রয়েছে যার সদর দপ্তর। এবার আমরা দেখে নেব আজকের 5 নম্বর প্রশ্নটি। নিতিম্ব নন্দী এন দাইতোয়া কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন? যেহেতু কোনো একটি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি, তার জন্য এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। অপশান এ কঙ্গো, অপশান বি নামিবিয়া, অপশান সি দক্ষিণ আফ্রিকা, অপশান ডি হলো কলম্বিয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নামিবিয়া। নামিবিয়ার নতুন মহিলা প্রধানমন্ত্রী অথবা মহিলা রাষ্ট্রপতি হয়েছেন নেতুম্ব নন্দী এন দাইতোয়া। এবার দেখো, সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে নেতুম্ব নন্দী নাদিতোয়া 57% ভোট জিতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি নামিবিয়ার 8তম রাষ্ট্রপতি, ঠিক আছে। তিনি এর আগে রাষ্ট্রপতি হওয়ার আগে নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রী পদেও অধিষ্ঠিত হয়েছিলেন। এবার যেহেতু নামিবিয়ার কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে নামিবিয়া দেশের সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নিই। নামিবিয়া রাজধানী কি? উইন্ডহোক। নামিবিয়ার মুদ্রা কি? নামিবিয়ান ডলার। নামিবিয়ার প্রতিবেশী দেশগুলি হলো অ্যাঙ্গোলা, বতসোয়ানা, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা হলো প্রতিবেশী দেশ। জার্মানি 1884 সালে নামিবিয়ার উপনিবেশ স্থাপন করেছিল। ভেন তৃণভূমি, আমরা ভূগোলে পড়ি ভেন তৃণভূমি কোথায় রয়েছে? নামিবিয়াতে রয়েছে ভেন তৃণভূমি। এবার আমরা রিলেটেড আপডেটসে বর্তমানে নারী প্রধান দেশ, অর্থাৎ যেসব দেশগুলিতে নারী প্রধান অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে রয়েছে নারী, মহিলা, সেই সব দেশগুলি সম্বন্ধে দেখে নেব। প্রথমে দেখব পাইটংটান সিনাওত্রা, তিনি হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। দিনা বুলুয়াত্রে, তিনি হলেন পেরুর রাষ্ট্রপতি। হাল্লা টমাস দোত্রিস, তিনি হলো আইসল্যান্ডের রাষ্ট্রপতি। মাইয়া সান্দু, মালদোভার রাষ্ট্রপতি হবে মাইয়া সান্দু। এবার আমরা চলে যাবো আজকে 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নটি হলো ইউরোপীয় স্পেস এজেন্সি অর্থাৎ ইএসএ এর প্রভা 3 মিশন কে চালু করেছে? অপশান এ নাসা, অপশান বি জাক্সা, অপশান সি সিএনএসএ, অপশান ডি হলো ইসরো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইসরো। ইসরো ইউরোপীয় স্পেস এজেন্সির প্রভা 3 মিশন চালু করেছে। এবার এই প্রভা 3 মিশনটি কী সেটা আমরা একটু দেখে নিই। প্রভা 3 এর ফুল ফর্ম কি? প্রজেক্ট ফর অনবোর্ড অটোনমি 3। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র শ্রীহরিকোটা থেকে পিএসএলভি C-59 রকেট থেকে প্রভা 3 মিশনটি লঞ্চ করবে। প্রভা 3 মিশন ইউরোপীয় মহাকাশ সংস্থার একটি মিশন। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো সূর্যের করোনা অধ্যয়ন করা। আমরা জানি সূর্যের সবচেয়ে বাইরের অংশকে করোনা বলে। এই করোনা অঞ্চলকে অধ্যয়ন করার জন্যই প্রভা 3টি লঞ্চ করা হবে। মিশনে 2টি ছোট উপগ্রহ থাকবে। সেই দুটো উপগ্রহের নাম কি? করোনাগ্রাফ এবং অকাল্টার, ঠিক আছে। 2টি ছোট উপগ্রহ হলো এই 2টি। এবার যেহেতু এখানে ইউরোপীয় মহাকাশ সংস্থা অর্থাৎ ইউরোপীয় স্পেস এজেন্সির কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিক এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই।
30শে মে 1975 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 22টি সদস্য দেশের একটি আন্তঃসরকারি সংস্থা, যার সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে। এবার রিলেটেড আপডেটসে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই ইসরোর সম্পর্কিত। 2028 সালে ইসরো শুক্রযান-1, ঠিক আছে, অর্থাৎ শুক্রযানের প্রথম মিশনটি 2028 সালে ইসরো লঞ্চ করবে। এছাড়াও ভারত 2035 সালের মধ্যে মহাকাশ স্টেশন চালু করার পরিকল্পনা নিয়েছে। এবার আমরা দেখে নেব আজকে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি হলো, কে টার্নার পুরস্কার 2024 জিতেছে? অপশান এ মনোজ বাজপেয়ী, অপশান বি জসলিন কৌর, অপশান সি শিবাঙ্গী দেশাই, অপশান ডি হলো অনিল প্রধান। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জসলিন কৌর টার্নার পুরস্কার 2024টি জিতেছে। স্কটিশ শিল্পী জসলিন কৌর ব্রিটেনের প্রিমিয়ার আর্ট অ্যাওয়ার্ড টার্নার পুরস্কারটি জিতেছেন। কৌর তার প্রদর্শনী অল্টারের জন্য সম্মানিত হয়েছেন। কৌর পেয়েছেন এর জন্য $32,000 মার্কিন। 1984 সালে প্রতিষ্ঠিত টার্নার পুরস্কার ব্যতিক্রমী প্রদর্শনী বা প্রকল্পের জন্য প্রতি বছর একজন ব্রিটিশ শিল্পীকে প্রদান করা হয় এই টার্নার পুরস্কারটি। ঠিক আছে, এবার দেখুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটি হলো, 2024 সালে কেন্দ্রীয় তুলা প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার কত বছর পূর্ণ হয়েছে? অপশান এ 50 বছর, অপশান বি 70 বছর, অপশান সি হলো 100 বছর, অপশান ডি হলো 75 বছর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 100 বছর। 2024 সালে কেন্দ্রীয় তুলা প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের 100 বছর পূর্ণ হলো। এটি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অর্থাৎ ICAR এর একটি কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠান হলো এই কেন্দ্রীয় তুলা প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট। এটি প্রথম 1924 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যার সদর দপ্তর কোথায় রয়েছে? যার সদর দপ্তর রয়েছে মুম্বাইতে রয়েছে সদর দপ্তর। এবার যেহেতু ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের কথা এসছে অর্থাৎ ICAR এর কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু তথ্য দেখে নিই। এটি একটি অর্থাৎ ICAR একটি কৃষি মন্ত্রণালয়ের কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগের অধীনে আসে। এটি 16 জুলাই 1929 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই পরিষদ দেশের কৃষির জন্য একটি শীর্ষ সংস্থা হলো ICAR। এবার রিলেটেড আপডেটসে ভারতের প্রধান কিছু গবেষণা কেন্দ্র দেখে নেব। প্রথমে দেখে নিই ভাভা পরমাণু গবেষণা কেন্দ্র অর্থাৎ যাকে আমরা বার্ক। এটি কোথায় রয়েছে? মহারাষ্ট্রের ট্রম্বেতে রয়েছে বার্ক। এরপর দেখো সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং, এটি রয়েছে মহারাষ্ট্রের পুনেতে। এরপর দেখো রামন রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? বেঙ্গালুরু। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম রয়েছে দেরাদুনে। এরপর নেক্সট দেখো ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ রয়েছে মুম্বাইতে। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রয়েছে রুড়কিতে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রধান গবেষণা কেন্দ্র দেখে নিলাম। এবার দেখব আজকের শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটি হলো, কোন দেশ আন্টার্কটিকা একটি বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ কেন্দ্র খুলেছে? অপশান এ ভারত, অপশান বি জাপান, অপশান সি চীন, অপশান ডি হলো আমেরিকা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চীন। চীন আন্টার্কটিকা একটি নতুন বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ কেন্দ্র খুলেছে। আন্টার্কটিকা মহাদেশে গবেষণা কাজের জন্য এই স্টেশনটি খোলা হয়েছে। এটি বায়ুমণ্ডলীয় উপাদান ঘনত্ব পরিবর্তন পর্যবেক্ষণ করে থাকবে। ঠিক আছে, এরপরে দেখো আন্টার্কটিকা ভারতের স্টেশনগুলি কী কী রয়েছে? দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী হলো সর্বশেষ। এই ভারতী গবেষণা কেন্দ্রটি দক্ষিণ আন্টার্কটিকায় রয়েছে, যেটি 2012 সালে তৈরি করা হয়েছিল। আন্টার্কটিকা একটি নতুন গবেষণা কেন্দ্র মৈত্রী 2 তৈরি করতে চলেছে ভারত। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি কেমন লাগলো সেটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আর সবাই ক্লাসটি সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের শেয়ার করে দিও।